আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আলোপড়া সাহিত্য চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ তাবরিজি আছি আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমরা বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন অর্থাৎ চর্যাপদ নিয়ে আলোচনা করব। চর্যাপদ থেকে চাকরির পরীক্ষায় কোনো না কোনো প্রশ্ন থাকে, সেক্ষেত্রে চর্যাপদের আবিষ্কার, বিষয়বস্তু, আবিষ্কারক, পদকর্তা, সাহিত্যিক মূল্য, ধর্মমত, নানা বিষয়ে বিভিন্ন ধরনের খুঁটিনাটি প্রশ্ন থাকে। আজকের এই লেকচারে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা থাকবে। চলুন শুরু করা যাক। প্রথমে যদি আমরা খেয়াল করি, দেখব যে চর্যাপদকে বলা হচ্ছে বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। এটাকে আমরা কেন প্রাচীনতম নিদর্শন বলছি? এটা কি এই অর্থে প্রাচীন যে চর্যাপদের যে পুঁথিটা পাওয়া গেছে বা যে পাণ্ডুলিপিটা পাওয়া গেছে সেটি পুরনো, বরং চর্যাপদের যে ভাষা সেটিকে আমরা বলছি যে বাংলা ভাষার প্রাচীনতম একটা রূপ। এবং আমরা যত ধরনের বই পাই চর্যাপদের ভাষার চেয়ে প্রাচীন বই এখনো পাচ্ছি না। হয়তো অদূর ভবিষ্যতে পাওয়া যেতেও পারে, সেটি ভিন্ন কেস, কিন্তু এক্ষেত্রে চর্যাপদকে এখনো পর্যন্ত আমরা প্রাচীনতম ভাষার একটা নিদর্শন বা প্রাচীনতম সাহিত্যের একটা নিদর্শন হিসেবে অভিহিত করছি, এবং এটি অবশ্যই বাংলা ভাষার। চর্যাপদের রচয়িতা কারা? বৌদ্ধ সিদ্ধাচার্যরা। তো তারা আসলে এটিকে কিভাবে লিখেছিলেন? ধর্ম সাধনার একটা বিষয়বস্তু হিসেবে। এখানে যেমনটি বলা আছে, এটি গানের সংকলন। এটিকে আমরা বলছি যে বাংলা ভাষা ও সাহিত্যের উৎপত্তি ও ক্রমবিকাশের একটি অমূল্য দলিল বলছি। দলিল কেন বলছি? এটি দিয়ে আমরা বাংলা ভাষাটার প্রাচীন রূপটাকে যেমন ধরতে পারি এবং ক্রম বিকাশটাকে চিহ্নিত করতে পারি। চর্যাপদের ভাষা থেকে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা কতটুকু আলাদা, কিংবা আধুনিক যুগে এসে যদি আমরা কল্পনা করি হুমায়ুন আহমেদের লেখা কতটুকু আলাদা, এই ক্রম বিকাশটা বোঝার জন্য চর্যাপদের ভাষা কিংবা এটার সাহিত্যিক দিকটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এখন আমরা চর্যাপদের আবিষ্কার নিয়ে যদি আলোচনা করি, চর্যাপদ 1907 সালে আবিষ্কার হয়। মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী এটি আবিষ্কার করেন। নাম কি? মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী। এই মহামহোপাধ্যায় হচ্ছে তার উপাধি। তিনি কোন জায়গা থেকে এটি আবিষ্কার করেন? নেপালের রাজ গ্রন্থাগার থেকে। এখানে সাল হচ্ছে 1907 সাল যখন আবিষ্কার হয়, কিন্তু এর আগে 1982 সালে রাজা রাজেন্দ্রলাল মিত্র সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল, এই বইটাতে মূলত নেপালের বৌদ্ধতান্ত্রিক সাহিত্যের কথা উল্লেখ করেন। এবং হরপ্রসাদ শাস্ত্রী যখন তার বই থেকে এটি জানতে পারেন যে নেপালে এই ধরনের বই পাওয়া যাচ্ছে বা পুরনো কিছু লেখা পাওয়া যায়, তখন তিনি নেপালের রাজদরবারে যান এবং সেখান থেকে তিনি এই চর্যাপদ আবিষ্কার করেন। 1916 সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে চর্যাপদটা প্রকাশিত হয়। 7 সালে আবিষ্কার, 1916 সালে হচ্ছে প্রকাশিত। কিন্তু তখন 4টা পুঁথি আসলে একসাথে প্রকাশিত হয়। এই পুঁথিগুলোর নাম কি? একটা হচ্ছে চর্যাচর্য বিনিশ্চয়, একটা হচ্ছে সরহপাদের দোহা, একটা হচ্ছে কৃষ্ণপাদের দোহা, আর একটা হচ্ছে ডাকার্ণব। এই 4টা পুঁথি মিলিয়ে এই যে বইটার নাম বলছি, 1000 বছরের পুরানো বাংলা ভাষার বৌদ্ধ গান ও দোহা, এই নামে তিনি বইটা প্রকাশ করেন। এখন চর্যাপদের আবিষ্কারের বিবরণ আমরা একটু আগে আবিষ্কারককে জানলাম। নেপালের রাজ গ্রন্থাগার থেকে আবিষ্কৃত হয়েছে। আবিষ্কারের সময় 1907 সাল, বাংলা সাল হচ্ছে 1314 বঙ্গাব্দ। প্রকাশনা হয়েছে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1916 সালে। কত বছর পরে? প্রায় 9 বছর পরে। চর্যাপদের বিষয়বস্তু নিয়ে আলোচনা করলে আমরা দেখব যে এটি বৌদ্ধ সিদ্ধাচার্যদের দ্বারা রচিত। এরা কারা? আপনি যেমন বিভিন্ন ধর্মের সাধু, সন্ন্যাসী, সেন্ট, তাদের কথা যেমন শুনতে পাই, তো বৌদ্ধদের মধ্যে যারা সাধু শ্রেণীর বা যারা সাধনা করেন, ওই ধরনের মানুষরা, এই সিদ্ধাচার্যরা এটি রচনা করেছেন এবং তারা ধর্মচর্চাকে বিভিন্ন প্রতীকের মাধ্যমে প্রকাশ করেছেন। এখন বৌদ্ধদের সাধনার যে প্রণালী, সেটিকে আমরা বলছি যে দুরূহ, বেশ কঠিন। এই কঠিন ধর্মতত্ত্বকে তারা সহজ বৌদ্ধ গানের মাধ্যমে উপস্থাপন করেন। কারা? এই বৌদ্ধ সিদ্ধাচার্যরা। এটি মূলত বৌদ্ধ ধর্মের বজ্রযান শাখার সাধন প্রণালী ও তত্ত্বের বাহন। কোন শাখার? বজ্রযান। এছাড়া আমরা হয়তো দেখব যে মহাযান শাখা আছে, হীনযান, কিন্তু এখানে আমরা বলছি যে এটা বজ্রযান শাখা থেকে নেওয়া হয়েছে। চর্যাপদের ভেতরে কি আছে? চর্যাপদের ধর্মীয় তত্ত্বের মধ্যে রয়েছে মহাসুখ বা নির্বাণ লাভ। এই যে তারা মোক্ষ লাভ করে, চর্যাপদের সিদ্ধাচার্যরা কিভাবে লাভ করবে তার একটা প্রসেস কিন্তু আমরা এখানে দেখতে পাবো। এখানে প্রচুর উপমা, রূপক, এগুলো নিয়ে পরে কথা বলবো আমরা পরবর্তী অংশে। প্রকৃতি ও সমাজের বিবরণ এগুলোও পাওয়া যায়। চর্যাপদের পদকর্তা আসলে কতজন, এটি নিয়ে নানা ধরনের মতভেদ আছে। বাংলা সাহিত্যের অনেক বিষয় নিয়ে মতভেদ আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা বলেছেন, তো সুকুমার সেন আরেকটা বলেছেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায় আরেকটা বলেছেন। এটা একটা স্বাভাবিক আর্গুমেন্ট, যেহেতু আমাদের কাছে ওই ধরনের
একদম সলিড কোনো ধরনের এভিডেন্স নাই, সেক্ষেত্রে আমরা গবেষণা করে যেই তথ্যটা পাচ্ছি সেই জায়গা থেকে বিভিন্ন জনের গবেষণার প্রাপ্ত ফলাফল বিভিন্ন রকমের হতে পারে। তো সেই জায়গা থেকে সুকুমার সেন বলছেন যে ২৪ জন পদকর্তা, শহীদুল্লাহ বলছেন ২৩ জন কবির কথা। ঠিক আছে? তবে অধিকাংশ পণ্ডিত কোনটার পক্ষে? ২৪ জনের পক্ষে। পদ আসলে কয়টি? ৫১টি, 51। কিন্তু পুঁথির কিছু পাতা নষ্ট হয়েছে এবং সেক্ষেত্রে আমরা দেখি যে ৪৬টি পদ পাওয়া গেছে। চর্যাপদের মধ্যে সবচেয়ে বেশি পদ রচনা করেছেন কান্নপা, ১৩টি, যার মধ্যে ১২টি পাওয়া যায়। সর্বাধিক পদ রচয়িতা তাকে আমরা তান্ত্রিক বৌদ্ধযোগী বলছি। দ্বিতীয়ত ভূসুকুপা, তার ৮টি পদ পাওয়া যায়। তিনি বাঙালি কবি, প্রকৃত নাম হচ্ছে শান্তিদেব, পূর্ববঙ্গের অধিবাসী ছিলেন তিনি। তারপর তার একটা বিখ্যাত প্রবাদ, অপনা মাংসে হরিণা বৈরী, অর্থাৎ হরিণ তার মাংসের জন্যই অন্যের শত্রু। দেখবেন সরহপাদের কথা আছে, তিনি আদি চর্যাকার, বৌদ্ধ সহজিয়া তত্ত্বের প্রতিষ্ঠাতা। লুইপার কথা আছে, লুইপা বাঙালি সহজিয়া মতবাদের প্রচারক, তাকেও আমরা আদি চর্যাকার বলতে পারি। শবরপা, তিনি হচ্ছেন বাঙালি প্রকৃতি এবং সমাজের চিত্র ফুটিয়ে তুলেছেন। শান্তিপা, বৌদ্ধ ধর্মের প্রকাশক। কুক্কুরিপা, বানানটা হবে কুক্কুরিপা, বাঙালি ধর্মচর্চার প্রতীকী উপস্থাপনা করেছেন। অন্যান্যদের মধ্যে আমরা দেখব যে একটি করে রচনা করেছেন বিরূপা, ডুম্বেপা, গামপা, জনন্দীপা, কামলী, মহিতা, তারক। এরা একটি করে পদ রচনা করেছেন। এই চার্ট আপনারা একটু দেখে নেবেন। এখানে কান্নপার কয়টা আছে? ১২টা, বসুকুপার ৮টা, তারপর সরহপাদের ৪টা, লুইপার হচ্ছে ২টা, শবরপা ২টা, শান্তিপা ২টা, কুক্কুরিপা ২টা। প্রথম ৩টা মনে রাখলে বাকি সবার ২টা ২টা করে। চর্যাপদের ভাষাটা আসলে কি? চর্যাপদের ভাষাকে আমরা বলছি যে এটা প্রাচীন বাংলা সাহিত্যের নিদর্শন। সেক্ষেত্রে চর্যাপদের ভাষাটা হচ্ছে বাংলা। তবে হিন্দি, মৈথিলি, অসমিয়া এবং উড়িয়া ভাষার প্রভাবও এখানে আছে। হরপ্রসাদ শাস্ত্রী এটিকে সন্ধ্যা ভাষা, সান্ধ্য ভাষা বা আলো-আঁধারি নানা নামে একেকজন অভিহিত করেছেন। কারণ এর ভাষাটা অস্পষ্ট। কিছু ক্ষেত্রে বোঝা যায়, কোনো জায়গাতে বোঝা যায় না। বৌদ্ধ ধর্মের যেসব গোপন তত্ত্ব উপদেশগুলো আছে সেগুলোকে হয়তো তারা হেঁয়ালিপূর্ণ ভাষায় প্রতীকের মাধ্যমে প্রকাশ করেছেন। তো এই জায়গাতে এটিকে আমরা সন্ধ্যা ভাষা বা আলো-আঁধারি ভাষা হিসেবে চিহ্নিত করতে পারি। তাছাড়া চর্যাপদের ভাষাকে আমরা কেন বাংলা ভাষা বলছি? বঙ্গাল দেশ, পৌয়া খাল, এই ধরনের বিষয়গুলোর উল্লেখ আছে। অনেক দ্ব্যর্থক শব্দ এখানে ব্যবহার করা হয়েছে। তো সুকুমার সেন বলছেন যে সান্ধ্য শব্দটার মধ্যে ধৈ ধাতুটা আছে, যেটি আসলে বোঝায় যে আপনি কিভাবে অনুধাবন করবেন। তো চর্যাপদের ভাষাটা হচ্ছে অনুধাবনের ভাষা, সহজে বোঝা যায় না। এক্ষেত্রে যদি আমরা চেষ্টা করি বুঝতে পারবো। তারপর চর্যাপদের ছন্দ নিয়ে যদি আমরা কথা বলি, চর্যাপদ মাত্রাবৃত্ত ছন্দে রচিত। সংস্কৃত পদঝটিকা ছন্দেরও এখানে প্রভাব আছে, বিতর্ক। যেমন সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন যে মাগধী প্রাকৃত থেকে এটার জন্ম। মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন গৌড়ীয় প্রাকৃত থেকে জন্ম। তবে সুনীতি কুমারের মতবাদই এখানে প্রাধান্য পায়, মানে বেশিরভাগ গবেষক মেনে নিয়েছেন। চর্যাপদের রচনাকাল কবে? রচনাকাল ৬৫০ থেকে ১২০০ খ্রিস্টাব্দ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। স্বভাবতই সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের বক্তব্যটা একটু আলাদা হয়, সেক্ষেত্রে তিনি বলেছেন যে ৯৫০ থেকে ১২০০ সালের মধ্যে রচিত। তবে সুকুমার সেন এবং অন্যান্য অনেক পণ্ডিত এটাকে সমর্থন করেছেন। চর্যাপদের নামকরণ কিভাবে আসলে চর্যাপদ হলো? তো চর্যাপদের বিভিন্ন ধরনের নাম পাওয়া যায়। যেমন এই গ্রন্থের সংস্কৃত টিকা লিখেছিলেন মুনিদত্ত নামে একজন। তো এই ভদ্রলোক লিখেছেন যে এটার নাম হচ্ছে আশ্চর্য চর্যাচয়। নেপালের পুঁথিতে এটার নাম ছিল চর্যাচর্য বিনিশ্চয়। প্রবোধচন্দ্র বাগচি, তিনি এটাকে বলেছেন যে চর্যাশ্চর্য বিনিশ্চয়। তিনি তিব্বতী ভাষায় অনুবাদক আর কি। আধুনিক পণ্ডিতদের মতে মূল সংকলন চর্যাগীতি কোষ নামে পরিচিত। এবার চর্যাপদের যদি আমরা সাহিত্যিক মূল্য নিয়ে আলোচনা করি, যে কোন কোন এভিডেন্সের ভিত্তিতে আমরা বলতে পারছি যে এই চর্যাপদের মধ্যে আসলে সাহিত্যিক গুণ রয়েছে, অর্থাৎ বৌদ্ধদের সাধন সঙ্গীত কিভাবে সাহিত্য হতে পারে, এই বিষয়গুলো আমরা এখানে ব্যাখ্যা করব। এক, এই রচনাটির মধ্যে আমরা তত্ত্ব দর্শনের এক ধরনের প্রভাব দেখতে পাই, যে এটা বৌদ্ধ সহজিয়া সম্প্রদায়ের তত্ত্ব দর্শনকে এখানে প্রকাশ করে। নির্বাণ লাভের কথা আছে, একটু আগে বলেছি আমরা। দার্শনিক পরিভাষা আছে, তান্ত্রিক অনেক শব্দের রয়েছে। ধর্মীয় গ্রন্থ যদিও এটি, কিন্তু এটির মধ্যে আমরা কাব্যের উপাদান পাই। কি কি পাই? চর্যাপদে উপমা, রূপক, চিত্রকল্প, অনুপ্রাস এগুলোর ব্যবহার রয়েছে। যে উদাহরণ হিসেবে আমরা উষ্ণ উষ্ণ পর্বত, বহি সবই সরবি বালি, এটির কথা উল্লেখ করতে পারি। কান্নপার লেখা উঁচু উঁচু পর্বতের কথা তিনি বর্ণনা করেছেন। রূপকের ব্যবহার এখানে আছে, নদী, নৌকা এগুলোর সাথে জীবন বা সাধনার প্রসেসগুলোকে বিভিন্ন জায়গাতে একই কল্পনা করা হয়েছে, অর্থাৎ রূপকের ব্যবহার এখানে আছে। মাত্রাবৃত্ত ছন্দে রচিত চর্যাপদ, যা বাংলা
কবিতার প্রাচীন রূপ। মাত্রাবৃত্ত ছন্দ বাংলা কবিতার প্রাচীন রূপ থেকেই আছে। সংস্কৃত পদঝটিকা ছন্দের প্রভাব লক্ষণীয়। ছন্দের সঙ্গীতময়তা পদগুলোকে গানের উপযোগী করেছে। এগুলো অনেকটা গানের মতো সঙ্গীতময়তা আছে, মানে অনেকটা আমরা যেটাকে মিউজিক্যাল থট বলি, যে গীতল চিন্তা, গানের একটা ফ্লো এখানে পাওয়া যায়। অনুপ্রাসের ব্যবহার আছে। টালত মোর ঘর নাই পরবেশী, বাড়িতে হাত নাহি নীতি আবেশী। পরবেশী, আবেশী, এই বিষয়গুলো অনুপ্রাস, একই ধ্বনির পুনঃ পুনঃ ব্যবহার এখানে লক্ষণীয়। প্রকৃতি এবং সমাজের বিবরণ আছে। পর্বত শীর্ষ, পুষ্পিত বৃক্ষ, স্রোতময়ী নদী, শান্ত সন্ধ্যা, গোয়ালে গরু, এই বিষয়গুলো আছে। সমাজচিত্র, চর্যাপদের সমাজে কি কি আছে, কোন কোন মানুষ, ডম্বী, ডোম সম্প্রদায়, শবর সম্প্রদায়, চণ্ডাল, তাঁতি, নারীর স্বাধীন সত্তা এখানে দেখা যায়, যে ডম্বী নৌকা চালায়, বধূ অভিসারে যায়, ঠিক বধূরা, নারীরা অভিসারে যাচ্ছে, প্রেম করছে। উদাহরণ, নাও ডুমুনি ডুম্বি নাচুই তরণী তুম্মনি। ডম্বির স্বাধীনতা এবং প্রকৃতির সাথে সংযোগ, অর্থাৎ তখনকার নারীরাও স্বাধীন ছিল। এই 6টা প্রবাদ পাওয়া যায়, পরে আমরা লিস্ট পড়ব। যদিও তত্ত্ব দর্শনের প্রকাশক, তারপরে এগুলোর মধ্যে সাহিত্যিক উপাদান রয়েছে। এবার সাহিত্যিক গুরুত্ব কেন, আমরা বেশ কয়েকটা বিষয় উল্লেখ করলাম, যে এখানে কাব্যগুণ আছে, ছন্দ আছে, অনুপ্রাস আছে, প্রকৃতি সমাজের বিবরণ আছে, তাছাড়া তত্ত্ব দর্শনের বিষয়গুলো আছে। তবে সবকিছু ছাপিয়ে ফাইনালি আমরা সাহিত্যের নিদর্শন হিসেবে কল্পনা করছি বা ধরে নিচ্ছি, অথবা এভিডেন্সগুলো প্রমাণ করে যে এটা সাহিত্যের নিদর্শন। 6টা প্রবাদ পাওয়া যায়, পাশে লেখকদের নাম আছে, অপনামাংসী হরিণা বৈরী ভুসুকুপা, হাতের কাঙ্কন মাল উদাপন। কাঙ্কন হবে এটা সরপা, দুহিল দুদুকি ব্যান্টে সামার, এটা ঢ্যান্ডন পা। তো এরকম হাড়িতে ভাত নাহি নীতি আবেশী, যে হাড়িতে ভাত নাই, প্রতিবেশীর নিত্য আনাগোনা থাকে এখানে। তারপর বাট থেকে দুধ বের করে ফেললে কি এটা আবার বাটে প্রবেশ করানো যায়? গরু, এটাকে তো আবার তার উৎসে নিয়ে যাওয়া যায় না, অর্থাৎ গরুর দুধের বাটে প্রবেশ করানো যায় না। এরকম 6টা প্রবাদের বিবরণ এখানে আছে। চর্যাপদের সমাজ এবং প্রকৃতির কথা একটু আগে আমরা বললাম, যে নারীরা কি করে, প্রকৃতি, সমাজ, ওই সমাজে কোন কোন পেশার মানুষ ছিল, তাদের আর্থিক অবস্থা দুর্বল ছিল, সম্মানজনক পেশার অভাব ছিল, এটা এই অঞ্চলের মানুষের একটা সাধারণ অবস্থা। আর চর্যাপদের ধর্মমত নিয়ে বললে আমরা বলবো যে এটা বৌদ্ধ সম্প্রদায়ের সাধন সঙ্গীত। এখানে বজ্রজনের তত্ত্ব, মহাসুখ, নির্বাণ লাভের উপায়গুলো আছে, এবং আমরা প্রথমে এই বিষয়গুলো উল্লেখ করেছি যে বৌদ্ধ ধর্মের এটা সাধনার গান বা ভাষা। তো সেক্ষেত্রে সান্ধ্য ভাষার উল্লেখও ধর্মমত ব্যাখ্যার ক্ষেত্রে আসতে পারে, যে তারা কেন হেয়ালি ভাষায় রচনা করলো এই বিষয়গুলো, তাদের এই ধর্মমত যেন অবিকৃত থাকে। চর্যাপদের বেশ কয়েকজন আলোচকের কথা আমরা পাই, যে তারা আসলে কি কি করেছেন। যেমন হরপ্রসাদ শাস্ত্রী, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন। তার প্রকৃত নাম হচ্ছে হরপ্রসাদ ভট্টাচার্য। তিনি 1907 সালে এটি আবিষ্কার করেছেন, 16 সালে প্রকাশ করেছেন। চর্যাপদের ভাষাকে সন্ধ্যা ভাষা, আলো আঁধারি ভাষা বলেছেন। এগুলো পূর্বে আলোচনায় এসেছে। চর্যাপদের ভাষাতাত্ত্বিক দিকগুলো নিয়ে আসলে সবচেয়ে বেশি যিনি আলোচনা করেছেন তিনি হচ্ছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। তার এই বইটাতে অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, ওডিবিএল সংক্ষেপে বলা হয়, 1926 সালে এটি প্রকাশিত হয় বইটি। রচনাকাল 950 থেকে 1200 আগেই আলোচনায় এসেছে। চর্যাপদের ধর্মমত, এই যে বৌদ্ধ সহজিয়া তত্ত্ব নিয়ে আলোচনা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, বুদ্ধিস্ট মিস্টিক সং এই গ্রন্থে। প্রবোধচন্দ্র বাগচি, তিনি কে, চর্যাচর্য বিনিশ্চয় নামের প্রস্তাব দেন, ঠিক আছে, বৌদ্ধতান্ত্রিক দিক এবং সাহিত্যিক মূল্য নিয়ে গবেষণা করেন। চর্যা গীতিকোষ সংকলন ও টিকা নিয়ে আলোচনা করেন প্রবোধচন্দ্র বাগচি। তারপর শশীভূষণ দাশগুপ্ত চর্যাপদের সাহিত্যিক এবং ধর্মীয় গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সমাজচিত্র দেখিয়েছেন, প্রাচীন বাঙালি জীবনের প্রতিফলন, এগুলো বিশ্লেষণ করেছেন। বিজয়চন্দ্র মজুমদার, বাংলা সাহিত্যের ইতিহাসবিদ, বাংলা সাহিত্যের বিশেষজ্ঞ, তিনি চর্যাপদের সাহিত্যিক বৈশিষ্ট্য এবং ঐতিহাসিক গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন। যদি উপরে দেখেন, আমরা চর্যাপদের ভাষার কথা বলছি, সাহিত্যিক গুরুত্বের কথা বলছি, সমাজের কথা বলছি, এগুলো আসলে বিভিন্ন আলোচক বিভিন্ন সময় যে আলোচনা করেছেন সেগুলোর জিস্ট বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে লেখা, আমরা একভাবে উপস্থাপন করছি। চর্যাপদের পাণ্ডুলিপিটা কেন নেপালে চলে গেল যদি এটা বাংলা ভাষার লেখা হয়, বাইরে যাওয়ার কারণ? এটা বলা হচ্ছে যে পাল আমলে রচিত চর্যাপদ সেন বংশের শাসনে বৌদ্ধ ভিক্ষুদের নিরাপত্তার অভাবে নেপালে স্থানান্তরিত হয়। সেন বংশের হিন্দুরা যখন বাংলাদেশ শাসন করতে আসে, পাল বৌদ্ধ ভিক্ষুরা তখন এদেশ ছেড়ে পালিয়ে যায় এবং নেপালে আশ্রয় নেয়। তো স্বাভাবিকভাবেই নেপালে এটি পাওয়া যায় বলে মনে করা হয়। তো আজকের আলোচনা এই পর্যন্তই। বিস্তারিত কোনো ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।